ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2024 ক্লাস 7-এর ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। তা চলুন প্রশ্নপত্রটি আমরা দেখে নিই। প্রথমেই বলা হয়েছে যে একের দাগে যে সঠিক উত্তরটি নির্বাচন করো এবং 14টি করতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার করে, তাই 1 গুণ 14 সমান সমান 14। একের কয়ের প্রথম কোশ্চেন বলা হয়েছে যে ধীমান ছিলেন কবি, বিজ্ঞানী, ভাস্কর না সিদ্ধাচার্য। উত্তরটি হবে ধীমান ছিলেন ভাস্কর। ক্ষয়ের দাগে বলা হয়েছে সুদীপ্তি কন্যামৃত বইয়ের বিষয়বস্তু ছিল না, উত্তর হবে সুদীপ্তি কন্যামৃত বইয়ের বিষয়বস্তু ছিল কবিতা। গয়ের দাগে বলা হয়েছে যে সুলতান রাজিয়ার মৃত্যু হয় 1266 খ্রিস্টাব্দে, 2 1240, 3 1206 খ্রিস্টাব্দে, 4 1236 খ্রিস্টাব্দে। উত্তর হবে সুলতান রাজিয়ার মৃত্যু হয় 1240 খ্রিস্টাব্দে, অর্থাৎ 3-এর দাগে। এবার দেখো ঘ, পানিপথে প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে, 2 1556 খ্রিস্টাব্দে, 3 1561 খ্রিস্টাব্দে এবং 4 হচ্ছে 1527 খ্রিস্টাব্দে। উত্তরটি হবে পানিপথে প্রথম যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। উমর দাগে আ মুক্ত মাল্যদ গ্রন্থটি লেখা তেলুগু ভাষায়, 2 সংস্কৃত ভাষায়, 3 বাংলা ভাষায়, 4 হিন্দি ভাষায়। উত্তর হবে তেলুগু ভাষা। ছয়ের দাগে দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন বাবর, 2 শেরশাহ, 3 হিমু, 4 অমর সিংহ। উত্তর হবে দাগ ও হিলুয়া ব্যবস্থা চালু রেখেছিলেন শেরশাহ, অর্থাৎ 2। ছয়ের দাগে মনসব বলতে বোঝানো হয় জমিদারি না আয়তন, গাজী না মোগল প্রশাসনিক পদ। মনসব বলতে বোঝায় বা মনসব বলতে বোঝায় মোগল প্রশাসনিক পদ। বংশী দাগে উত্তর পূর্ব ভারতের ভক্তি আন্দোলন বিকশিত হয়েছিল কার নেতৃত্বে। উত্তর হবে উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলন বিকশিত হয়েছিল শ্রীমন্ত শঙ্করদেবের নেতৃত্বে। ঝয়ের দাগে খাটো গানের প্রভাব দেখা যায় বৈষ্ণব ভক্তিতে, মণিপুরী নাচে না শিখ ধর্মে না দোহার। উত্তর হবে খাটো গানের প্রভাব দেখা যায় বৈষ্ণব ভক্তির। ইমর দাগে শ্রীকৃষ্ণ বিজয় এর মূল বিষয়টি ছিল 1 রামায়ণ, 2 মঙ্গল কাব্য, 3 ভাগবত, 4 হচ্ছে শিবায়ন। উত্তর হবে শ্রীকৃষ্ণ বিজয় মূল ভিত্তি ছিল ভাগবত, অর্থাৎ 3। টয়ের দাগে ইউরোপীয় চিকিৎসা পদ্ধতি ভারতে আসে 1 খ্রিস্টীয় 5ম শতকে, 2 ষোড়শ শতকে, 3 সপ্তদশ শতকে, 4 অষ্টাদশ শতকে। উত্তর হবে ইউরোপীয় চিকিৎসা পদ্ধতি ভারতে আসে সপ্তদশ শতকে। ঠয়ের দাগে ধর্মীয় রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসাবে শুরু হলো গোবিন্দ অর্থাৎ অপশন দেওয়া হচ্ছে 2টি তলোয়ার নিতেন না খুতবা পাঠ করাতেন না খালসা তৈরি করেন না 4 নম্বর হচ্ছে জায়গির গ্রহণ করেন। উত্তর হবে ধর্মীয় রাজনৈতিক ক্ষমতার প্রতীক হিসাবে গুরু হরগোবিন্দ 2টি তরোয়াল নিতেন। দাগের ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে, 2 1947 খ্রিস্টাব্দে, 3 1946, 4 1951। উত্তর হবে ভারতীয় সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দে। দাগে ব্লক তৈরি হয় অনেকগুলি, 1 জেলা নিয়ে, 2 পৌরসভা নিয়ে, 3 গ্রাম নিয়ে, 4 জেলা পরিষদ নিয়ে। উত্তর হবে ব্লক তৈরি হয় অনেকগুলি গ্রাম নিয়ে। এবার দেখো 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর 4-5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে দাও। এটিও তোমাদের 14টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর, 1 গুণ 14 সমান সমান 14। প্রথম কোশ্চেন, অদ্ভুত সাগর বইটি কার লেখা? উত্তর হবে অদ্ভুত সাগর বইটি বল্লাহ সেনের লেখা। খ, খ্রিস্টীয় 8ম শতকের পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র কোথায় ছিল? উত্তর হবে খ্রিস্টীয় 8ম শতকের পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ কেন্দ্র ইন্দোনেশিয়ার বড়বুদুরের বৌদ্ধ মন্দিরে ছিল। গ, দিল্লিতে সুলতানিতে আমির কাদের বলা হয়? উত্তর হবে দিল্লির সুলতানিতে ক্ষমতাবান তুর্কিদের আমির বলা হয়। ঘর দাগে ব্যবধান শব্দটি খুঁজে বের করো। ইলতুৎমিশ, রাজিয়া,
ইবন বতুতা বলবন। উত্তর হবে ইবন বতুতা। কুমার দাগে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ছিলেন সুহরা বলছে ড্যাশ ছিলেন সুহরাবর্তী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। উত্তর হবে বদরউদ্দিন জাকারিয়া ছিলেন সোহরাবর্তী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। ছয়ের দাগে বলা হয়েছে ঠিক না ভুল লেখো। রজমনামা রামায়ণের অনুবাদ। উত্তরটি হবে রজমনামা রামায়ণের অনুবাদ নয়, অর্থাৎ ভুল। ছয়ের দাগে সঙ্গীত শিরোমণি ও মান কৌতূহল বই দুটি মিল কথায়। উত্তর হবে বই দুটির বিষয়বস্তু সঙ্গীতের উপর লেখা। বংশী দাগের হুমায়ুন নামা বইটি কার লেখা? উত্তর হবে হুমায়ুন নামা বইটি গুলবদন বেগমের লেখা। ছয়ের দাগে আলাউদ্দিন খলজি চিতোর অভিযানে কথা কোন কাব্যে বর্ণিত আছে? উত্তর হবে আলাউদ্দিন খলজি চিতোর অভিযানের কথা পদ্মাবতী কাব্যে বর্ণিত আছে। ইমর দাগে ঠিক না ভুল লেখো। উত্তর পশ্চিম সীমান্তে পাঠান উপজাতি মোগলদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। বাক্যটি ঠিক। এবার 3-এর দাগে দেখো, বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলির উত্তর 2-3টি বাক্যের মধ্যে দাও। 6টি করতে হবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, তাই মোট 12 নম্বর। প্রথম 3-এর ক দেখো, বলছে যে চর্যাপদ কি অথবা জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন শাসনের তুলনা করো। উত্তর হবে চর্যাপদ কি না, চর্যাপদ হলো খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধা আচার্যের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে ব্যবহৃত ভাষা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। এবার আমরা দেখি পাল ও সেন শাসনের তুলনা। প্রথমে পাল শাসন 400 বছরের বেশি স্থায়িত হয়। বি, জনগণের সমর্থনে গোপাল ক্ষমতাসীন হন। 3, সমাজে পাল রাজারা নিজেদের গ্রহণযোগ্য করে তোলেন। এবার আমরা আসি সেন শাসন। সেন শাসনের 100 বছরের কিছু বেশি স্থায়ী হয়। বি, জনগণের সমর্থনে বিজয় সেনের ক্ষমতায় আসেন এবং সেন রাজারা সমাজে তেমন গ্রহণযোগ্য ছিলেন না। এবার উমার দাগে কবে কাদের মধ্যে পুনন্দরের সন্ধি হয়েছিল অথবা শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ কি হয়েছিল? উত্তর হবে 1665 খ্রিস্টাব্দে শিবাজি এবং ঔরঙ্গজেবের প্রতিনিধি রাজা জয়সিংহের মধ্যে পুনন্দরের সন্ধি হয়েছিল। অথবা শিবাজির সঙ্গে মোগলদের দ্বন্দ্বের কারণ শিবাজির উতলান মোগল সম্রাট ঔরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। শিবাজির নেতৃত্বে মারাঠাদের উতলান ছিল কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে একটি বড়সড় প্রতিরোধ আন্দোলন। শিবাজি একটি সুপরিকল্পিত এবং স্বাধীন শাসন ব্যবস্থা প্রচলন করতে চেয়েছিলেন। এই নিয়ে শিবাজির সাথে মুঘলদের দ্বন্দ্ব শুরু হয়। খয়ের দাগে বলবান কিভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন অথবা উলেমা সম্পর্কে কি জানো তা লেখো। তোমরা উত্তর দেখো, সুলতানের সার্বভৌম ক্ষমতা বৃদ্ধির জন্য গিয়াসউদ্দিন বলবন সিজদা ও পাইবশ প্রথা চালু করেন। সিজদা কথাটির অর্থ হচ্ছে সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা এবং পাইবশ কথাটির অর্থ হলো সুলতানের পদযুগল চুম্বন করা। উলেমা সম্পর্কে এবার দেখে নাও। আরবি ভাষায় আলিম মানে হচ্ছে জ্ঞানী। আলিম কথাটি এসেছে ইলম থেকে। ইলম মানে জ্ঞান। যারা ইসলামী শাস্ত্রের পণ্ডিত তাদেরকে আলিম বলা হয়। আলিমের বহু বচন হচ্ছে উলেমা। উলেমার পরামর্শ দিতেন সুলতানকে। এবার গয়ের দাগের কোশ্চেন দেখো, পাট্টা ও কুবুলিয়ত কি অথবা সুলহ-ই কুল কি? উত্তরটি তোমরা দেখে নাও। পাট্টা বা কুবুলিয়ত কি না, শেরশাহর বিভিন্ন সংস্কারগুলির মধ্যে রাজস্ব ক্ষেত্রে সংস্কার ছিল অন্যতম। রাজস্ব সংস্কারের ক্ষেত্রে বিশেষ পরীক্ষা নিরীক্ষা ফল হলো এই পাট্টা ও কুবুলিয়, যা ছিল শেরশাহ প্রবর্তিত ভূমি রাজস্ব বিষয় দুটিকে দলিল। প্রত্যেক প্রজার জমির সীমানা, তার দায় খাজনা ও জমির উপর তার অধিকার শর্ত উল্লেখ করে সরকার থেকে প্রজাকে যে দলিল দেওয়া হতো তা পাট্টা নামে পরিচিত। তার বদলে নিজেদেরকে শর্ত ও রাজস্ব দেওয়ার শর্ত স্বীকার বা কবুল করে সরকারকে সেই দলিল প্রজারা স্বাক্ষর করে দিত, তার নাম কুবুলিয়ত। এবার আমরা আসি সুলহ-ই কুল কি না, সুলহ-ই কুল কথাটির অর্থ হচ্ছে সকল ধর্মের প্রতি সমভাবাপন্ন শ্রদ্ধা ও ধর্ম সহিষ্ণুতা। বাস্তববাদী আকবর বুঝিয়েছিলেন যে ভারতের মতন হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে
মুসলিম ধর্মাবলম্বী মুঘলদের পক্ষে একক শক্তিকে সাম্রাজ্য পরিচালনা সম্ভব নয়। তাই উদার ধর্মনীতি মুখোশের আকবর সংখ্যাগুরু হিন্দুদের আনুগত্য লাভ করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে চেয়েছিলেন। কিন্তু আকবরের ধর্মনীতি নিছক রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ছিল না। রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সমস্ত প্রতিদ্বন্দ্বী জাতি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। সকলের প্রতি সহনশীল ও শান্তির এই পথই হল সুলহ-ই-কুল দিন-ই ইলাহি এই নীতির বাস্তব প্রতিফলন। এবার তোমরা দেখো ঘয়ের দাগে বারসরা বা বেসরা কাকে বলা হয়, অথবা জগতের বিস্ময় কাকে এবং কেন বলে? উত্তরে দেখে নাও। বাসরা বা বেসরা কারা না, সুফিয়া ছিলেন প্রধানত দুই প্রকারে। একটা হচ্ছে বাসরা এবং বেসরা। যে সকল সুফিবাদীরা ইসলামী আইন তথা শরা মেনে চলত তাদের বাসরা বলা হতো। এবার বলেছে দেখো, চিশতি এবং সুহরাবর্তীরা ছিল বাসরা। এই সুফিয়া ইসলামীয় আইন মেনে চলত না, তারা ছিল বেসরা। যাযাবর সুফি সম্প্রদায় কালান্দার ছিলেন বেসরা। জগতের বিস্ময় কেন বলা হয়েছে? কারণ বিজাপুরের সুলতান দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহর সময়ে সেরা চিত্রশিল্পী ছিলেন ফারুক হোসেন। তিনি প্রথম মুঘল সম্রাট আকবরের কারখানা যোগ দেন। 1950 থেকে 1605 খ্রিস্টাব্দের মধ্যে তিনি মুঘল কারখানা থেকে হঠাৎ উধাও হয়ে যান। মনে করা হয় তিনি এই সময় ইব্রাহিমের জন্য ছবি আঁকতেন। পরে হোসেন আবার মুঘল কারখানায় ফিরে আসেন। মুঘল সম্রাট জাহাঙ্গীর তাকে নাদির আল অসর বা জগতের বিস্ময় উপাধি দেন। উমার দাগের কোশ্চেনটি তোমরা দেখো, কবে এবং কাদের মধ্যে পুনন্দের সন্ধি হয়েছিল, অথবা শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণ কি? উত্তরটি দেখো, 1665 খ্রিস্টাব্দে শিবাজি এবং ঔরঙ্গজেবের প্রতিনিধি রাজা জয়সিংহের মধ্যে পুনন্দরের সন্ধি হয়েছিল। অথবা শিবাজির সঙ্গে মুঘলদের দ্বন্দ্বের কারণ, শিবাজি উদলান মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পক্ষ মেনে নেওয়া সম্ভব ছিল না। শিবাজির নেতৃত্বে মারাঠাদের উদলানচিল্য কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে একটি বড়সড় প্রতিরোধ আন্দোলন। শিবাজি একটি সুপরিকল্পিত এবং স্বাধীন শাসন ব্যবস্থা প্রচলন করতে চেয়েছিলেন। এই নিয়ে শিবাজির সাথে মুঘলদের দ্বন্দ্ব শুরু হলো। জয়ের দাগে সরকারের প্রধান তিনটি বিভাগ কি কি, অথবা স্বায়ত্তশাসন কাকে বলে তা নিয়ে আলোচনা করো। উত্তর দেখো, সরকারের প্রধান তিনটি ভাগ হলো, তিনটি ভাগে বিভাগ করা ভাগে। সেগুলো কি কি না, এক হচ্ছে আইন বিভাগ, দুই হচ্ছে শাসন বিভাগ, আর তিন হচ্ছে বিচার বিভাগ। এবার আমরা আসি স্বায়ত্তশাসন কাকে বলে। স্বায়ত্তশাসন হচ্ছে ভারতের জনগণ শুধু শাসক নির্বাচন করেন না, নিজেরাও শাসনে অংশ নেন। সরাসরি শাসন অংশ নেওয়াকে বলা হয় স্বায়ত্তশাসন। স্ব মানে নিজের, আর আয়ত্ত মানে হচ্ছে অধীন। জনগণ যেখানে নিজের অধীন, সেই শাসন ব্যবস্থাকে বলা হয় স্বায়ত্তশাসন। এবার তোমরা এসো নিচের প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে কি না, 5টি করতে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 নম্বর। প্রথমে চলো, খালসা সম্পর্কে কি জানো তা আলোচনা করো বা টিকা লেখো। উত্তর হবে, দশম শিখ গুরু গোবিন্দ সিংহ 1699 খ্রিস্টাব্দে খালসা নামে একটি সংগঠন তৈরি করে। খালসার কাজ ছিল শিখদের নিরাপদে রাখা। সামরিক প্রশিক্ষণ নেওয়া ছিল শিখদের দৈনন্দিন জীবনের অঙ্গ। গুরু গোবিন্দ সিংহ শিখদের পথ ঠিক করে দেন। তিনি তাদের 5টি জিনিস সবসময় নিজেদের কাছে রাখতে বলেন। এই 5টি জিনিসের নাম হচ্ছে ক অক্ষর দিয়ে শুরু। এগুলি হচ্ছে কেশ অর্থাৎ চুল, কঙ্ঘা মানে হচ্ছে চিরুনি, কচ্ছা মানে হচ্ছে বস্ত্র, আর কিপান বা তরোয়াল, এবং কড়া মানে হচ্ছে হাতের বালা। তাছাড়াও খালাসাপন্থী শিখরা সিংহ পদবী ব্যবহার করা শুরু করে। এইভাবে গোবিন্দ সিংহের নেতৃত্বে শিখরা সংবদ্ধ হয়ে ওঠে। এবার খয়ের দাগে দেখো, 12 ভূঁইয়া কাদের বলা হয়? মোগলদের মেওয়ার অভিযান সম্পর্কে কি জানো তা লেখো। উত্তর হবে, 12 ভূঁইয়া কাদের বলা হয় না, জাহাঙ্গীরের আমলের বাংলার কিছু জমিদার এবং আফগানরা বারবার বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এই বিদ্রোহীদের একসঙ্গে 12 ভূঁইয়া বলে। এদের মধ্যে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখেরা ছিলেন উল্লেখযোগ্য। এবার আমরা আসি মোগলদের মেওয়ার অভিযান সম্পর্কে। রাজপুত রাজাদের নিরাপত্তা ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ ছিল চিতোর দুর্গ। 1568 খ্রিস্টাব্দে আকবর চিতোর জয় করে। অন্যান্য রাজপুতদের সঙ্গে সুসম্পর্ক তৈরি হলে উদয় সিংহের পুত্র রাণা প্রতাপ সিংহ কিন্তু মুঘলদের কাছে অধীনতা স্বীকার করেনি। 1576 খ্রিস্টাব্দে হলদিয়া ঘাটে যুদ্ধে আকবর রানাকে পরাজিত করেন।
এই যুদ্ধে আকবর রাজপুত রাজা মানসিংহকে 5,000 সৈন্য সমেত রানা প্রতাপ বিরুদ্ধে যুদ্ধে পাঠান। রানা প্রতাপ চিতর পর্যন্ত গোটা এলাকা ফসল নষ্ট করে দিয়েছিলেন, যাতে মুঘল সৈন্য খাবার না পায়। তিনি 3,000 সৈন্য সহ কুম্ভলগড় থেকে যুদ্ধে পৌঁছান। রানার পক্ষে কয়েকজন আফগান সর্দারও সর্দারও ছিল। রানা প্রতাপ কিন্তু মুঘলদের বিরুদ্ধে বারবার যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। কয়েক দাগে দিল্লিতে কিভাবে সুলতানি শাসনের সূচনা হয় আলোচনা করো। উত্তর হবে, সুলতান মাহমুদের পর ভারতবর্ষ আক্রমণ করে গজনীর বংশীয় শাসক মোহাম্মদ ঘুরি। 1775 খ্রিস্টাব্দে তিনি সুলতান জয় করেন। 1992 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে আজমিরের রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে দিল্লি এবং আজমির জয় করে। এরপর তিনি ভারতের তুর্কীয় অঞ্চলে শাসন ব্যবস্থা কুতুবউদ্দিন আইবক নামে এক দাসের হাতে ছেড়ে দিয়ে স্বদেশ চলে যান। 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মৃত্যু হলে কুতুবউদ্দিন আইবক দিল্লি কেন্দ্রিত স্বাধীন সুলতানি রাজস্বের সূচনা করে। কুতুবউদ্দিন ছিলেন মোহাম্মদ ঘুরির এক আইন বা দাস, এজন্য তার প্রতিষ্ঠিত রাজস্ব বা বংশকে বলা হয় দাস বংশ। ঘয়ের দাগের কোশ্চেন, ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় দেশ বলা হয় তা ব্যাখ্যা করো। উত্তরটি তোমরা দেখে নাও। ভারত একটি বিশাল দেশ, এই দেশ একটাই কেন্দ্রীয় সরকার আছে, আবার প্রতিটা রাজ্যের নিজস্ব সরকার আছে, তাদের বলা হয় রাজ্য সরকার। কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুটোই জনগণ বেছে নেন। যে শাসন ব্যবস্থা কেন্দ্রীয় ও রাজ্য দুরকম সরকারের ক্ষমতা স্বীকার করা হয়, তাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। ভারতের সরকার একদিকে গণতান্ত্রিক, কারণ জনগণ নিজেরা শাসক বেছে নেয়, আবার অন্যদিকে তার যুক্তরাষ্ট্রীয়, কারণ কেন্দ্রীয় ও রাজ্য দু ধরনের সরকার ভারতীয় শাসন ব্যবস্থায় আছে, তাই ভারতকে গণতান্ত্রিক বা যুক্তরাষ্ট্রীয় বলা হয়। এবার দাগে দেখো, দহশালা ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। উত্তরটি তোমরা দেখো। 1850 খ্রিস্টাব্দে আকবর দহশালা ব্যবস্থা চালু করেন। আকবর বুঝিয়েছিলেন রাজধানীর শস্যের মূল্যের সঙ্গে অন্য জায়গার শস্যের মূল্য মিলছে না। রাজধানীর শাসন মূল্য ছিল বেশি, সেই হিসাবে চললে কৃষকদের আরও বেশি রাজস্ব দিতে হবে। তাই আকবর প্রত্যেক বছর এবং প্রতিটি এলাকা আলাদা হিসাবে চালু করে। আগে 10 বছরের তত্ত্বের ভিত্তিতে চালু এই ব্যবস্থাকে বলে দহশালা ব্যবস্থা। এই রাজস্ব ব্যবস্থা চালু করতে আকবরকে সাহায্য করে তার রাজস্ব মন্ত্রী টোডরমল। এই ব্যবস্থার নাম হচ্ছে টোডরমলের বন্দোবস্ত। জয়ের দাগে খানুয়া যুদ্ধ সম্পর্কে টিকা লেখো। উত্তরটি দেখো। 1527 খ্রিস্টাব্দে মেবারের অধিপতি রাণা সংগ্রাম সিংহ এবং গোয়ালিয়র, অম্বর এবং চন্দেরি, আজমের প্রভৃতি রাজ্যের রাজপুত্র রাজা ও লোদি বংশীয় সম্রাট ইব্রাহিম লোদির ভ্রাতা মামুন লোদির মিলিত বাহিনীর সাথে বাবরের মধ্যে খানুয়া যুদ্ধ হয়। যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল সম্রাটদের জোটবদ্ধ করতে একের ধর্মের জন্য লড়াই, এবং যোদ্ধারা হলো ধর্মযোদ্ধা বা গাজী বলে উৎসাহিত করে। এই যুদ্ধে রাজপুত জাতির পরাজয়ের ফলে মুঘল শক্তির সম্প্রসারণ ঘটে এবং ভারতের রাজপুত আধিপত্যের আশা চিতরে অবলুপ্ত হয়ে যায়। এবার আমরা দেখবো 4 দাগের পয়েন্ট বলা হচ্ছে নিচের প্রশ্নগুলি উত্তর আর 10টি বাক্যে লেখো, যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর, তাই 5 গুণ 3 সমান সমান 15 নম্বর। প্রথমে দেখো, রামচরিত কাব্যের সংক্ষিপ্ত বিবরণ দাও। রামচরিত। পাল রাজা রামপালের পুত্র মদন পালের শাসন ব্যবস্থা আনুমানিক 1340 থেকে 1361 খ্রিস্টাব্দের মধ্যে কবি সন্ধ্যাকর নন্দী রামরচিত কাব্য রচনা করেন। রামায়ণের আদলে লেখা হলেও এই কাব্য শুধু বাল্মীকি রামায়ণের পুনরাবৃত্তি নয়। এই কাব্যে খ্রিস্টীয় দ্বাদশ শতকের প্রেক্ষাপটে এক রাজনৈতিক ও সামাজিক আদর্শ প্রচার করা হয়েছিল। রামায়ণের ভূগোল আর রামচরিতের ভৌগোলিক বিবরণ এক নয়। অযোধ্যার বদলে এখানে রামপালের রাজধানী রামাবতীর কথা বলা হয়েছে। রামায়ণের সীতা উদ্ধারের কাহিনীর সঙ্গে রামপালের বরেন্দ্রভূমি উদ্ধারের তুলনা করা হয়েছে। রামরচিত ভাষা ছিল জটিল ও সংস্কৃত। এই কাব্য পণ্ডিত এবং শিক্ষিত মানুষদের জন্য লেখা হয়েছিল। সাধারণ মানুষের এই কাব্য পড়ার সামর্থ্য ছিল না। ক্ষয়ের দাগে, তুমি কি মনে করো মোহাম্মদ বিন তুগলক খামখেয়ালি পদক্ষেপ গ্রহণ করেছিলেন, না ব্যাখ্যা করো। উত্তর হবে, মোহাম্মদ বিন তুগলককে ঐতিহাসিক খামখেয়ালি বা পাগল রাজা বলে অভিহিত করেছেন। তার কার্যকর্মকে তুঘলকি কাণ্ড বলে উল্লেখ করা হয়েছে। ঐতিহাসিকদের মধ্যে মোহাম্মদ বিন তুগলকে ছিলেন অস্থির চিত্ত, ধৈর্যহীন ও রাগী মানুষ। তার গৃহীত পরিকল্পনাগুলি সময়োযোগী ছিল, কিন্তু তা বাস্তবায়িত করার মানসিকতা সুলতানদের না থাকার জন্য পরিকল্পনাগুলি ব্যর্থ হয়। তাই মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়।
এবার আমরা আসি কৃষি বিভাগের লক্ষ্য ব্যর্থ কেন? কারণ বাড়তি কর সংগ্রহ করার জন্য দোয়াব অঞ্চলে রাজস্ব প্রজারা বাড়তি কর দিতে পারেনি। রাজস্ব বাড়িয়ে দিয়েছিল সুলতানরা। অনাবৃষ্টির ফলে সেখানে শস্যের ক্ষতি হয়েছিল, ফলে প্রজারা বাড়তি কর দিতে পারেনি। ফলে তারা বিদ্রোহ করে, সুলতান বাড়তি কর মুকুব করে দেন এবং নষ্ট হওয়া ফসলের জন্য ক্ষতিপূরণ দেন। কৃষকদের সাহায্য করার জন্য সুলতান তকাবি ঋণ দান প্রকল্প চালু করেছিলেন। এর ফলে সুলতানি রাজকোষ দেউলিয়া হয়ে উঠেছিল। এবার আসি আমরা তামার মুদ্রা প্রচলন। তার তাম্র মুদ্রা প্রচলন নীতি উপযুক্ত নজরদারি অভাবে ব্যর্থ হয়। একটি কম মূল্যের এবং সহজলভ্য ধাতুর মুদ্রা প্রচলনে সে ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত। তা না করায় সারা দেশ নকল মুদ্রা ভরে যায়। রাজধানী স্থানান্তরকরণ। অন্যদিকে রাজধানী স্থানান্তরকরণের সময় সুলতান অন্য স্থানান্তরকরণ মানে কি এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবর্তন করার সময় সুলতান অত্যন্ত কঠোরতার সঙ্গে দিল্লির সঙ্গে মানুষকে দৌলতাবাদে যেতে বাধ্য হয়েছিলেন। আসলে রাজধানীর স্থানান্তরের জন্য কেবল সরকারি দপ্তর কর্মচারী দলিল ও দস্তাবেজ নিয়ে গেলেই চলত। সাধারণ নাগরিকদের দৌলতাবাদে নিয়ে যাওয়ার দরকার ছিল না। এই সত্যটি এই সত্যটি তিনি বুঝতে চাননি। এবার আমরা আসি অভিযানের ক্ষেত্রে ব্যর্থ। অভিযানের ক্ষেত্রেও সুলতান অদূরদর্শিতা পরিচিত হন। কারাজল অভিযানের খাদ্যাভাব, প্রতিকূল আবহাওয়া ও পার্বত্য উপজাতির আক্রমণে সুলতান বাহিনী চূড়ান্ত বিপর্যয় হয়। এবার গোয়েন্দাগি। বিজয়নগর সাম্রাজ্যে কোন কোন বিদেশি পর্যটন আছে? পেজের বর্ণনায় এবং বিজয়নগরের রূপবৈচিত্র্য ব্যাখ্যা করো। এবার আমরা আসি বিজয়নগর সাম্রাজ্যের ইতালি পর্যটক নিকোলো কান্টি, পার্শ্বের দ্রুত আব্দুর রাজ্জাক, পর্তুগিজ পর্যটক পেজ এবং নুনিজ, দুয়ার্তের বারাবোসা প্রমুখ বিদেশি পর্যটক আসেন। পেজের বর্ণনায় বিজয়নগর। নগরটি রোম শহরের মতন বড়, দেখতে বড় সুন্দর। নগরের বাড়িগুলো বাগানের মতন, অনেক গাছে কুঞ্জ আছে। স্বচ্ছ জলে অনেকগুলি খাল শহরের মধ্যে দিয়ে প্রবাহিত। মাঝে মাঝে আছে দীঘা। রাজপ্রাসাদের কাছে আছে তালবন ও অন্যান্য ফসলের গাছ। এই নগরের লোকসংখ্যা অসংখ্য। রাস্তা ও অলিতে গলিতে এক লোক হাতি চলাচল করে যে তার মধ্যে দিয়ে অশ্বারোহী বা পদাতিক কোনো সৈন্য যেতে পারে না। এই শহরটির মতন এক খাওয়া পড়ার ব্যবস্থা পৃথিবীর অন্য কোনো শহরে নেই। এখানে চাল, গম, অন্যান্য শস্য প্রচুর পরিমাণে পাওয়া যায়। রাস্তায় ও বাজারে রাস্তায় ও বাজারে ভারবাহী এক ষাঁড় চলাচল করে যে তাদের মধ্যে দিয়ে যাওয়া যায় না। হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে তাকে থাকতে হয়, কিংবা অন্য রাস্তা দিয়ে যেতে হয়। এবার আমরা আসি চৈতন্যের ভক্তির আন্দোলন প্রচারের মূল কাঠামোটি ব্যাখ্যা করো। উত্তর তোমরা দেখে নাও। খ্রিস্টীয় ষষ্ঠ শতকের বাংলার শ্রী চৈতন্য যে ভক্তি আন্দোলন প্রচার করেন, তার ফলে বাংলার বৈষ্ণব ভক্তির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। শ্রী চৈতন্যের বাংলার পূর্বে বৈষ্ণব ধর্ম ঐতিহ্য ও ভক্তিবাদের তার ভাবনাকে একাকার করে দেয়। জাতি, ধর্ম, বর্ণ এই ভেদাভেদের বিরুদ্ধে বৈষ্ণব ভক্তির একটি আন্দোলন রূপে ছড়িয়ে পড়ে। সপ্তদশ শতকের গোড়ার দিক থেকে বাংলার ভক্তি আন্দোলনের প্রভাব কমতে থাকে। শ্রী চৈতন্যদেব তার অনুগামীরা জাতিভেদ না মানলেও সমাজে ভেদাভেদ থেকে এগিয়েছিল। সব রকম ভেদাভেদ পুরো দূর করতে না পারলেও সেগুলোকে তুচ্ছ করা যায়, একথা চৈতন্যদেব জোর দিয়ে প্রচার করেন। সেকালের তুলনায় চিন্তা করলে এটা ছিল একটা বড় সাফল্য। তবে চৈতন্য ও তার ভক্তি আন্দোলনের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল বাংলা সংস্কৃতিতে। সাধারণ মানুষের বাংলা ভাষাকে সম্মান জানিয়ে যে ভাষাকে ভক্তি প্রচার করলেন সে চৈতন্যদেব। সেই চৈতন্যদেবের বৈষ্ণব এবং ভক্তিবাদ নিয়ে অনেক সাহিত্য এই সময় রচিত হয়। সেই চৈতন্যের জীবন এবং কাজ নিয়ে অনেক বৈষ্ণব কবি কাব্য রচনা করেন। এগুলি চৈতন্য জীবনী কাব্য বলা হয়। তার ফলে বাংলা ভাষার বিকাশের পথ তৈরি হয়। তোমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। ক্লাসটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই তোমরা সুদীপ্ত লার্নিংয়ের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই।